আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই আমার মুখটা আপনার আবারও দেখতে হচ্ছে। তো আমার ক্লাস করতে হলে আমার মুখ দেখতেই হবে, মাস্ট। তো আমি এর জন্য খুব ক্ষমা ক্ষমা প্রার্থী। তো আজকে আমরা কথা বলবো অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ এসএসসি লেভেলের আপনাদের কেমিস্ট্রি বইয়ে যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ চ্যাপ্টার 11, যৌগ যৌগ চ্যাপ্টারটা বলা হয়ে থাকে জীবাশ্ম। তো এই চ্যাপ্টার থেকে 2025 সালে যে যে কোশ্চেন গুলো আসছিল, তো এর মধ্যে একটা হলো 2025 সালের সিলেট বোর্ডে যে কোশ্চেনটা। তো এই সিলেট বোর্ড 2025 এই কোশ্চেনটা আমরা আজকে লক্ষ্য করবো, সিলেট বোর্ড 2025। তো আমি জাস্ট শুধু এই কোশ্চেনটা যে আপনাকে সলভ করাবো না, আপনাকে এই কোশ্চেনটা এমন ভাবে সলভ করাবো যাতে এই একটা কোশ্চেনের মাধ্যমে আপনি প্রশ্নের প্যাটার্নটা বুঝে যান। আপনি এই একটা কোশ্চেন সলভ করার মাধ্যমে আমি আপনাকে শেখাবো অন্যান্য বোর্ডের অথবা বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করতে হয়। তো ইনশাল্লাহ এই একটা কোশ্চেন যদি আপনি দেখেন, সলভ করা শিখেন, তাহলে ইনশাল্লাহ আরো বেশ কিছু কোশ্চেন আপনি অটোমেটিকলি পেরে যাবেন। তো ইনশাল্লাহ আমি অনুরোধ করব আপনাকে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখার জন্য, এবং তার কিছু না। তো দেখুন, তো বলা হয়েছে গ নম্বরে, এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। তো আমি প্রথমে কথা বলে নিই, এটা ছিল উদ্দীপক। ওকে, এটা উদ্দীপক ছিল, আমাকে দেওয়া ছিল। এখানে এক্স একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর 42, এবং ওয়াই একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত এর ইংরেজি হলো আনস্যাচুরেটেড। তো এই আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এর আণবিক ভর হলো 58। তো এই আণবিক ভর থেকেই কিন্তু আপনাকে এই এক্স হাইড্রোকার্বন এটা কোন ধরনের অথবা কি হাইড্রোকার্বন, এই এক্স হাইড্রোকার্বনটা আপনাকে নির্ণয় করতে হবে। এবং এইখানে যে 58 আণবিক ভর দেওয়া আছে, এই 58 আণবিক ভর থেকে আপনাকে নির্ণয় করতে হবে ওয়াই হাইড্রোকার্বনটা কি, অর্থাৎ কোনটা, এটাকে আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে। তো আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। বলা হয়েছে এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। অর্থাৎ আপনাকে বলা হয়েছে এই এক্স এক্স এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা তো এমনিতে বলা আছে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কিন্তু এখানে আপনাকে কোশ্চেনে বলছে এই এক্স এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তুমি বিক্রিয়া সহকারে এটাকে ব্যাখ্যা করো। এটা যে অসম্পৃক্ত তা আপনাকে বিক্রিয়া সহ দেখাতে হবে। তো দেখুন, প্রথমে আমাদের কাজ হলো এই এক্স যৌগটা হাইড্রোকার্বনটা এটা কি, এটা আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে, অর্থাৎ বের করতে হবে। তো দেখুন, এমন একটা আপনাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বের করতে হবে যার আণবিক ভর 42। আপনি হিসাব করুন তো, প্রথমে কার্বন সংখ্যা হিসাব করুন। কার্বন সংখ্যা যদি 1 থাকে তাহলে এর আণবিক সংখ্যা, অর্থাৎ কার্বনের আণবিক ভর কত, 12। কার্বন দুইটার আণবিক ভর কত, যদি দুইটা কার্বন থাকে তাহলে 24। কার্বন তিনটা থাকলে 46, সরি 36। কার্বন তিনটা থাকলে 36, এবং এই 36 এর সাথে কত যোগ করলে আপনার 42 হয় বলুন তো? 36 এর সাথে কত যোগ করলে 42 হয়? 1 2 3 4 5 6, অর্থাৎ 6 যোগ করলে 42 হয়। অর্থাৎ আমাদের এই এক হাইড্রোকার্বনটি হবে C3H6। C3H6। তো আমাদের এই এক হাইড্রোকার্বনটা আমরা পেয়ে গেলাম C3H6, অর্থাৎ পুপিন। এটা কিন্তু পুপিনের রাসায়নিক সংকেত। ওকে, বুঝতে পারছি? আপনি বুঝছেন কিনা একটু দেখুন। তো আমি এই আণবিক ভর থেকে আমরা এই হাইড্রোকার্বনটা কোন ধরনের অর্থাৎ কি, এটা কিন্তু বের করে ফেললাম। তো এখন এই পুপিন অসম্পৃক্ত, অর্থাৎ পুপিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। যে যৌগতে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, সেই যৌগটাই হলো অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। তো এটা যে অসম্পৃক্ত সেটা আপনাকে মুখে বললে হবে না, এটা ওনারা বলছে যে এটা বিক্রিয়া সহ প্রমাণ করে। তো দেখো, এই কার্বন এই আমরা পুপিন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে যদি গাঠনিক সংকেতে লিখি তাহলে হবে, কার্বন ছিল কয়টা? তিনটা, তাহলে একটা দুইটা তিনটা।
তো এটাই হলো আমাদের গাঠনিক সংকেত। ওকে, এটাই কিন্তু আমাদের গাঠনিক সংকেত। তো এটাকে আমাদের অসম্পৃক্ততা এটা প্রমাণ করতে হবে। তো কিভাবে করবেন? তো দেখুন, এই যে প্রোপেন, এর সাথে আমি গোলাপি বর্ণের ব্রোমিন ব্রোমিন দ্রবণ যোগ করব। প্রোপেনের সাথে আমি গোলাপি বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করব। এই ব্রোমিন দ্রবণ যোগ করার পরে আপনি যদি জাকে দেন অথবা জাকরান, বোতলে অথবা কোনো একটা আবদ্ধ পাত্রে রেখে জাকরান, তাহলে এই গোলাপি বর্ণ যে আছে, এই ব্রোমিনের গোলাপি বর্ণ যে আছে, এই গোলাপি বর্ণ বর্ণহীন হয়ে যাবে। এবং এই গোলাপি বর্ণ যদি বর্ণহীন হয়ে যায়, তাহলে আপনি বলতে পারবেন হ্যাঁ যে এই প্রোপেন এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, তো এটাই আপনাকে করতে হবে। তো এই প্রোপেনের সাথে আপনি যদি ব্রোমিনের বিক্রিয়া দেন, তাহলে কি হবে দেখুন, এই CH3 থেকে যাবে CH3 সিঙ্গেল বন্ড। এখন দেখুন CH2, তো এখানে কিন্তু ডাবল বন্ড আছে। তো এই ডাবল বন্ড থেকে একটা বন্ড ভেঙে যাবে। দেখো এই একটা বন্ড ভেঙে এই নিচে চলে এলো, নিচে চলে এলো। এবং এই একটা বন্ড ভেঙে যে নিচে চলে এলো, এই হাতে যে হাত ভেঙে গেল, এই হাতে এসে যোগ হবে ব্রোমিন। ওকে, তো ব্রোমিন। এবং এই যে এইখান থেকেও একটা হাত ভেঙে যাবে, তাহলে CH2, আর এই যে হাত যেটা ভেঙে গেছে, তো এই হাতে আরেকটা ব্রোমিন যোগ হবে। তো এই দেখুন, আমাদের কিন্তু প্রোপেনের সাথে ব্রোমিন বিক্রিয়া করেছে। এই বিক্রিয়া করার ফলে আমাদের কি হয়েছে, 1,2 ডাই ব্রোমো প্রোপেন, 1,2 ডাই ব্রোমো প্রোপেন হয়েছে, 1,2 ডাই ব্রোমো প্রোপেন হয়েছে। তার মানে যেহেতু ব্রোমিন এই প্রোপেনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের গোলাপি বর্ণ বর্ণহীন করেছে, তার মানে আমরা বলতে পারবো এই প্রোপেন এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখানে আমরা বিক্রিয়া সহ উল্লেখ করে দিলাম বা ব্যাখ্যা করলাম। তো এরই মাধ্যমে কিন্তু আমাদের 3 নাম্বার কোশ্চেন অথবা গ নাম্বার কিন্তু সলভ হয়ে গেল। এখন দেখো আমাদের বড় গ নাম্বার কি বলা, ঘ নাম্বার কোশ্চেন আসো। তো গ নাম্বার বলা হয়েছে ওয়াই যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সমীকরণ, অর্থাৎ ওয়াই যৌগ হতে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। এই যৌগটা থেকে, ওয়াই যৌগ থেকে তোমাকে জৈব অ্যাসিড প্রস্তুত করতে হবে, তা তুমি কিভাবে করবে এবং তা সম্ভব কিনা। তো দেখো, আমি প্রথমে তোমাকে বলেছিলাম এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো আই এম সরি ফর দ্যাট, বিকজ দিস ইজ স্যাচুরেটেড হাইড্রোকার্বন, অর্থাৎ এটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, আমি ভুলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলেছিলাম। তো তোমাকে যেহেতু আণবিক ভর দেওয়া আছে 58, তার মানে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি তুমি কিন্তু বের করে ফেলতে পারবে। তো দেখো, এই 58 আণবিক ভর এটা কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন বিউটেনের C4H10, অর্থাৎ বিউটেনের কিন্তু আণবিক ভর 58। তার মানে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনটি হলো বিউটেন। ওকে, এখন তুমি বিউটেন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করবা তা দেখো। তো বিউটেনের গাঠনিক সংকেত তুমি যদি লেখো CH3 CH2 CH2 CH3। ওকে, আমি একটু স্পিডে করছি কারণ এটা রিভিশন। তো যাই হোক, তো এখানে দেখো 3 3 6 7। ওকে, তো বিউটেন কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এটা কিন্তু অ্যালকেন, তোমরা জানো অ্যালকেন বিক্রিয়া করে না, অ্যালকেন সাধারণত বিক্রিয়া করে না। কিন্তু এই অ্যালকেনকে যদি ক্লোরিনের সাথে এবং প্রভাবক হিসেবে আলট্রা ভায়োলেট রের সাথে যদি বিক্রিয়া করা হয়, অর্থাৎ আলট্রা ভায়োলেট রের উপস্থিতিতে ক্লোরিনের সাথে যদি এই অ্যালকেনের বিক্রিয়া করা হয়, তাহলে কিন্তু তা বিক্রিয়া করবে। তো বিক্রিয়াটাকে এটা তোমরা সবাই জানো, তো আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ক্লোরিন আছে দুইটি ক্লোরিন থেকে একটা ক্লোরিন যাবে এর সাথে এই যে হাইড্রোজেনের সাথে, এই যে এই দুইটা ক্লোরিন থেকে একটা ক্লোরিন এর সাথে মিলবে, এবং এইখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে এই যে বাকি একটা যে ক্লোরিন থাকবে এর সাথে যোগ হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। তুমি যদি না বুঝে থাকে তাহলে দেখো।
তো এটার সাথে বিক্রিয়া করলে CH3 CH2 CH2 CH। তো দেখো এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে কি তিনটা হাইড্রোজেন ছিল, এখন একটা চলে যাওয়ার পরে দুইটা হাইড্রোজেন। তো এখানে ক্লোরিন আছে দুইটি, তো দুইটি ক্লোরিন থেকে একটি ক্লোরিন এর সাথে যুক্ত হবে, তাহলে কি হবে CH3Cl। তো এখন দেখো এই যে একটা হাইড্রোজেন CH3 থেকে যে একটা হাইড্রোজেন চলে গেল, এই হাইড্রোজেনটা এখানে যে বাকি একটা ক্লোরিন রেখে গিয়েছিল, এই ক্লোরিন দুইটা থেকে একটা তো এদিকে চলে গিয়েছে, তারপর এখানে তো একটা আছে, তো এখান থেকে একটা হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে যুক্ত হবে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। তো তোমার এখানে এটা লেখার প্রয়োজন নেই, এটা তুমি না লিখলেও পারো। তো তোমার কাজ হবে এইটা থেকে, ওকে। এখন এইটা দিয়ে তোমার কাজ। তো আমি যদি না, এখানে তো জায়গা আছে, ওকে। তো এইটা থেকে তোমার কাজ, আমি একটু সংক্ষিপ্ত করছি। এটার সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া দাও, তাহলে কি হবে দেখো তো। তাহলে হবে এই যে সোডিয়াম এবং এই যে ক্লোরিন, এই দুইটা মিলে উৎপন্ন করবে তোমার সোডিয়াম ক্লোরাইড। এই যে তারপরে কি থাকে OH, এই OH টা যুক্ত হবে এর সাথে, ওকে। এই OH যুক্ত হবে এর সাথে। তো আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো CH3 CH2 CH এই যে ক্লোরিন এবং এই সোডিয়াম, এই দুইটা বেরিয়ে গেছে, এই যে সোডিয়াম ক্লোরাইড হয়েছে। তো এখন দেখো, এখন এই যে OH আছে, ওই OH টা এর সাথে যুক্ত হবে, OH এর সাথে যুক্ত হলে কি OH। তার মানে আমরা কিন্তু অ্যালকোহল পেয়ে গেলাম। তো তোমরা এখন প্রত্যেকে জানো, এই অ্যালকোহলকে যদি আমি জারিত করি, তাহলে কিন্তু আমি পেয়ে যাব অ্যালডিহাইড, ওকে। অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড কে তুমি জারিত করো অক্সিজেন দ্বারা, তাহলে কি হবে CH2 CH2OH। তো একে তুমি জারিত করবা অক্সিজেন দ্বারা, এবং প্রভাবক হিসেবে থাকবে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, অর্থাৎ K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড। তো এটা যদি তুমি এখন বিক্রিয়া দাও, তাহলে কি হবে, তাহলে তুমি পেয়ে যাবা, দেখো CH3 তো এখন কি হবে দেখো, এখন তোমার এই যে জাইমান অক্সিজেন এটা দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি হয়ে বের হয়ে যাবে, অর্থাৎ দুইটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া হয়ে পানি হয়ে বেরিয়ে যাবে। দেখো এখানে একটা জাইমান অক্সিজেন আছে, এই জাইমান অক্সিজেনটা একটা হাইড্রোজেন এবং এইখান থেকে আরেকটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন নিবে, অর্থাৎ 2H2O। অর্থাৎ এই যে একটা অক্সিজেন, এই যে অক্সিজেন, এবং এই অক্সিজেনটা এখান থেকে একটা হাইড্রোজেন নিবে, এখান থেকে একটা হাইড্রোজেন নিবে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন, অর্থাৎ H2O। এটা পানি হয়ে চলে যাবে। তাহলে তোমার কি থাকে দেখো তো, তাহলে থাকে CHO, অর্থাৎ অ্যালডিহাইড কিন্তু তুমি পেয়ে গেলে। এখানে তুমি লিখে দিতে পারো এই যে পানি, ওকে। তো তুমি এরপর একেবারে ইজি, তুমি এরপরে যদি আবার এই অনুরূপ ভাবে তুমি যদি অক্সিজেন দ্বারা জারিত করো, তাহলে তুমি কিন্তু তোমার প্রত্যাশিত জৈব অ্যাসিড পেয়ে যাবে, অর্থাৎ CH3 CH2 CH এর সাথে তুমি যদি অক্সিজেনকে জারিত করো, প্রভাবক এই যে K2Cr2O7 এবং H2SO4, এই প্রভাবকের উপস্থিতিতে তুমি যদি একে জারিত করো, তাহলেই কিন্তু তুমি পেয়ে যাবে। দেখো এখন কি হবে, আমি একটু উপরে লিখছি CH3 CH2 CH2। তো এখন দেখো এই যে জাইমান অক্সিজেন, এই জাইমান অক্সিজেনটা এটার সাথে যুক্ত হবে, তাহলে কি হবে COOH। তো এই যে আমি কিন্তু
জৈব অ্যাসিডের কার্যকরী মূলক অর্থাৎ বন COOH পেয়ে গেছি, তার মানে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত জৈব অ্যাসিড। তো এখানে কি হয়েছে দেখো, এই যে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, এই দুইটা অক্সিজেন এই হাইড্রোজেন, এই দুইটা অক্সিজেন এই ভিতরে ঢুকে গেছে। তারপর এই পাশে ছিল কার্বন এবং এই হাইড্রোজেনটা এই সবার শেষে যুক্ত হয়েছে, অর্থাৎ COOH। তো এটা ইজি, এটা সবাই জানো। তো আমি আর বেশি কিছু এক্সপ্লেনেশন করছি না। তো এটাই ছিল আজকে ভিডিও। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। তো তুমি বুঝতে পেরেছো কিনা তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ইনশাল্লাহ।